স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়েছে। নারী শক্তি এখন অনেক বড় শক্তি। শিক্ষা থেকে শুরু করে চাকরি, কোথায় নেই নারীর উপস্থিতি। তারপরও সমাজের কিছু মানুষের কটু দৃষ্টি বা কটু কথায় নারী প্রায়শই সমস্যায় পড়ছেন। এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো ক্রীড়াঙ্গনে অদম্য নারী এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন সাফজয়ী ফুটবলার আফিদা খন্দকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছরের শুরুতেই সাফ অনূর্ধ্ব 19 আপনারা শিরোপা অর্জন করলেন এবং আর সম্প্রতি নারী চ্যাম্পিয়নশিপে আপনারা আরও একটা শিরোপা অর্জন করলেন। এই অনুভূতিটা নিয়ে জানতে চাই। এই বছরের শুরুতে আন্ডার-19 দিয়ে শুরু হয় আমাদের। তো ওই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আমার জন্য, কারণ প্রথমবার ক্যাপ্টেন্সি পাই। তো শিরোপাটা ধরে রাখার দায়িত্ব ছিল যতটা, যে গত 19-এ আমরা চ্যাম্পিয়ন হই, তো দ্বিতীয়বারও আমাদের শিরোপা ধরে রাখতে হবে। তো এই চেষ্টাটাই করেছিলাম, কিন্তু ফাইনালে অনেক তামাশার পরে আমরা ওটাকে কি বলছিল, যে দুই টিমে চ্যাম্পিয়ন হয়েছি আমরা, যৌথ চ্যাম্পিয়ন। এবার সাফ সিনিয়র, এটাও দ্বিতীয়বার আমাদের শিরোপা ধরে রাখার পালা ছিল। তো আমরা চেষ্টা করছি যে আমাদের এই শিরোপাটা যেন আমরা ধরে রাখতে পারি। আর প্রথমবার সাফ খেলতে গেছি আমি, তো ইচ্ছা ছিল যে সিনিয়র সাফ খেলবো, জিততে পারলে ভালো হতো। তো সব মিলায় খুবই ভালো অনুভূতি। আচ্ছা, এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাই, যে যখন সাফ অনূর্ধ্ব 19-এ আপনি ছিলেন ক্যাপ্টেন এবং যে সাফ নারীতে আপনি ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন, কোনটা বেশি এনজয় করেছেন? নিজে ক্যাপ্টেন হয়ে খেলাটা নাকি ক্যাপ্টেনের আন্ডারে খেলাটা? দুইটাই খেলতে খুব ভালো লাগছে। প্রথমবার 19-এ ক্যাপ্টেন ছিলাম, তো অনেক বড় দায়িত্ব ছিল। সবাইকে নিয়ে খেলার দায়িত্বটা ওটা অনেক বেশি টাফ ছিল, কিন্তু একজনের আন্ডারে যখন খেলি তখন বেশি দায়িত্ব থাকে না, কারণ ক্যাপ্টেন আছে, সেই সব দিক দিয়ে খেলবে, আমি শুধু আমার খেলাটা খেলবো, টিমকে সাহায্য করব যতটুকু পারি। তো দুইটাই মোটামুটি খুবই ভালো ছিল আমার কাছে। যখন আপনি ক্যাপ্টেন ছিলেন সাফ অনূর্ধ্ব 19-এর সেই সময়টায়, এরকম কি কখনো হয়েছে যে কাউকে একটু কোনো জিনিস আপনি অর্ডার দিচ্ছেন বা আপনার যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা যখন পূরণ হচ্ছে না, তখন কারো উপরে একটু রেগে গিয়ে একটু কটু কথা, মানে একটু জোরে কথা বলেছেন, এরকম হয়েছে? বা তারপরে পর মুহূর্তে আবার তার রাগটা ভাঙানো, এরকম কোনো মজার স্মৃতি আছে কি? মজার স্মৃতি 19 আমরা যখন হোটেলে ছিলাম, তো আমাদের ফ্লোরে অনেক মানুষও ছিল। তো আমাদের টিমমেটরা যারা ছিল তারা একটু বেশি চিল্লাচিল্লি, মানে কথা অনেক জোরে জোরে বলে। তো অন্য রুমের মানুষদেরও তো সমস্যা হতে পারে। তো আমি ওদের সবাইকে ডেকে একটু বকা দিয়েছিলাম যে কেন তোমরা এত চিল্লাচিল্লি করো সবসময়। পরে ওরা একটু মন খারাপ করছিল। পরের দিন মাঠে গিয়ে আমি সবার সাথে আবার একটু ভালোভাবে কথাটা বলে ওদের রাগটা একটু ভাঙাইছিলাম। আচ্ছা, এই যে আফিদা খন্দকার প্রান্তির যে অর্জন, আমরা সকলেই জানি যে তার এই অর্জনের পেছনে আসলে বাবার ভূমিকাটা একটা বিশাল বড় ভূমিকা। বাবার ভূমিকাটা নিয়ে একটু তারপরও আবার জানতে চাই। বাবার হাত ধরে ফুটবলে আসা। বাবা জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল তার, সে খেলতে পারে নাই দেখে তার ইচ্ছা ছিল যে তার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে ফুটবল খেলা শেখাবে। তো আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে বাবা মাঠে নিয়ে যেত। তো স্কুল থেকে বাসায় আসতাম, আম্মু জামা কাপড় রেডি রাখতো, খেলার ড্রেস, যে মেয়ে বাসায় আসলে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে মাঠে। তো সবার পরিশ্রমের ফল আজকে দেখতে পাচ্ছেন আপনারা। বাবা যখন আপনাকে মাঠে নিয়ে যেত খেলতে, ওই সময় তো আসলে আমরা জানি যে আপনার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু আপনি পেয়েছেন আজকের এই পজিশনে আসার ক্ষেত্রে। কিন্তু যখন আপনি পরিবার থেকে বাইরে বের হলেন, সেক্ষেত্রে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? আমাদের সেভাবে বাধার সম্মুখীন হতে হয়নি, বাবা মাকে হতে হয়েছে। আমার পরিবারের অনেকেই বলেছিল যে মেয়েকে কেন খেলা শেখাচ্ছ, ওকে স্কুলে পড়াও, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এরকম অনেক কথা বলেছিল, কিন্তু বাবা মা কান দেয় নাই। আর আমাদের কাছেও কথাগুলো বলে নাই, তাদের কাছেই রাখছে। যখন 19-এ ভালো করলাম, ক্যাপ্টেন্সি পেলাম, তখন বাবা মার মুখে শুনছি যে অনেকে অনেক কথা বলছে, তার আগে কখনো কিছু বলে নাই বাবা মা।
কিন্তু এই যে আগে যখন বলছেন যে বাবা মা একটা সময় কথা শুনেছিল এবং এখন যখন আপনাদের এত বড় একটা অর্জন, এত বড় প্রাপ্তি, বাংলাদেশের হয়ে আপনারা বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আপনারা বাংলাদেশের জন্য একটা কাপ বাংলাদেশে নিয়ে আসলেন, এরপরে কি এই অবস্থার পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন যতটা আশা করিনি তার থেকে বেশি হয়েছে। এখন বাসায় সবাই যায়, সাংবাদিকরা, সাথীরাতে যারা আছে সবাই বাবাকে বলে মিষ্টি খাবো, মিষ্টি কই। তারপর যখন ইন্ডিয়ার সাথে প্রথম গোলটা আমি করেছিলাম তখনও বাসায় অনেকেই গিয়ে বলেছিল মেয়ে তো খুব ভালো খেলতেছে, আমাদের সাতক্ষীরার গর্ব। ওরা আরও দুইজন আছে আমাদের সাতক্ষীরা, সাবিনা আপু, মাজুর আপু, তো সবাইকে নিয়ে সাতক্ষীরাবাসী খুব গর্ব করে, এটা খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এই যে ভালো লাগার কথা বলছিলেন, এই এত বড় জয়ের কথা বলছিলেন, এবং হচ্ছে যে ইন্ডিয়ার বিপক্ষে আপনার প্রথম যেই গোলটা, আপনি কি ভেবেছিলেন যে আপনি সেদিন ইন্ডিয়ার বিপক্ষে প্রথম গোলটা আপনিই দিতে পারবেন, কিংবা হচ্ছে যে ইন্ডিয়ার বিপক্ষে সেই গোলটা দেওয়ার পরে আপনার কেমন লাগলো? আমি ভাবি নাই যে গোল হবে। ইন্ডিয়ার সাথে আমাদের হচ্ছে ডু অর ডাই, যেটা সেমিফাইনালে উঠতে আমাদের সাহায্য করবে। তো সেমিফাইনালে ওটা আমাদের ইন্ডিয়াকে হারাতেই হবে যেভাবে হোক, পাকিস্তানের সাথে ড্র করার পরে। তো আমরা এটা মাথায় নিয়ে মাঠে নামছি যে আমাদের যেভাবেই হোক জিততে হবে, যেই গোল করে আমাদের জিততে হবে। তো প্রথম গোলটা যখন হয়েছে তখন আমি ভাবি নাই যে ওটা গোল হয়ে যাবে। তো বলটা যখন সাবিনা আপু কর্নার মারলো কিপারের হাত থেকে, বলটা আমার পায়ে আসলো। আমি একবার বলটা আসার আগে আমি দেখতেছি গোলের সামনে কারা আছে। তো গোলের সামনে দেখি শুধু ইন্ডিয়ার নীল জার্সি দেখতে পাচ্ছি, চেহারা কাউকে দেখতে পাচ্ছি না। তো এবার বলটা আমি মারছি, মারার পরে দেখি ওটা গোলের মধ্যে ঝুলতেছে, মানে নেটের মধ্যে গেছে। তো তখন খুব আনন্দ হচ্ছিল যে ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে, ইন্ডিয়ার সাথে এর আগে কখনো খেলি নাই, আমি নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, তো ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে প্রথম গোল করছি, খুব ভালো লাগতেছিল। আচ্ছা, ওই যে ওই মুহূর্তটা যখন আপনার গোলটা, আপনার সেই ফুটবলটা গিয়ে জড়ালো, আপনার পা থেকে গিয়ে জড়ালো জালে, সেই সময়কার যে আনন্দটা, পুরো বাংলাদেশের মানুষ তখন আফিদা আফিদা বলে চিৎকার করছে, সেই সময়টা আসলে কেমন লাগলো যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের জন্য একটা গোল নিয়ে আসলাম? কি মনে হয় আসলে ওই সময়টায়? আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচটা বেশি ফাইট হয়, নেপালের সাথে অতটাও হয় না, কিন্তু ইন্ডিয়ার সাথে বেশি ফাইট হয় সব টুর্নামেন্টে। তো ইন্ডিয়ার সাথে গোল করা মানে আমাদের খুবই একটা ভাগ্যের ব্যাপার। ইন্ডিয়া যেহেতু 5 বারের সাফ চ্যাম্পিয়ন ছিল, তো তাদের সাথে খেলাটা খুবই টাফ আমাদের। তো ইন্ডিয়ার সাথে প্রথম গোল হওয়ার পরে সবাই এসে জড়ায় ধরতেছে, খুব ভালো লাগতেছিল ওই সময়। আমরা যখন দর্শকরা আসলে এই খেলা দেখি এবং আপনাদের পা থেকে যখন গোল হয়, আপনাদের বলটা যখন আসলে জাল পোস্টে গিয়ে আটকায়, তখন কিন্তু আসলে দর্শক হিসেবে আমরাও একদম আবেগ ধরে রাখতে পারি না। সেই সময় নিশ্চয়ই আপনার কাছের মানুষজন বা আপনার পরিবারও আসলে একই রকম অনুভূতি তাদের মধ্য দিয়ে যায়। সেই অনুভূতিটা আপনার মধ্যে কেমনভাবে সঞ্চার করে? ইন্ডিয়ার সাথে খেলে আসার পরে বাসায় কথা বলতেছি, তখন আমার বাবা মা বলতেছে যে হচ্ছে আমরা আসরের নামাজ কালাম পড়ে, মাগরিবের নামাজ কালাম পড়ে টিভিতে খেলা দেখতে বসবো। তো টিভির কাছে যায় আমার বাবা মা ফু দিতেছে যেন হচ্ছে ভালো খেলা হয়, যেন জিততে পারে। তো এই বিষয়টা খুব ভালো লাগছে আমার কাছে। এবং আমি দেখছিলাম যে আপনার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে ম্যাচটা, সেই ম্যাচটা হওয়ার আগেই আপনার মা বলেছিলেন যে আজকে আমরা জিতবো, আমার মেয়েরা আজকে জয় নিয়ে আসবে, এবং মায়ের কথাটাই কিন্তু শেষ পর্যন্ত ফলে গেল। অনেকেই আসলে বলে যে মা আগেই অনেক কিছু বুঝে ফেলতে পারেন। তো মায়ের এই যে একটা ভবিষ্যৎ বাণী ছিল, এই বাণীটা কি মাথায় রেখে আসলে খেলতে নেমেছিলেন? তখন শুনি নাই যে মা বলেছিল যে আমরা জিতবো, তখন আমরা ওয়ার্ম আপ করতেছিলাম সম্ভবত। তো পরে যখন দেখছি যে না, মারাও বুঝতে পারে যে আমরা জিতবো। তো আসলে হচ্ছে দেশবাসীর দোয়া ছিল বলে আমরা হচ্ছে 19টা জিততে পারছি, না লাস্ট মুহূর্তে গিয়ে গোল করে তারপর টাই ব্রেকারে 11টায় গোল হলো। এত নাটকীয়তার পরে আমরা যৌথ চ্যাম্পিয়ন হলাম। এটা পুরোটাই দিব যে দেশবাসীকে, কারণ তারা এতক্ষণ ধরে খেলা দেখছে 2-3 ঘন্টা, তারপরে বসেছিল, তারপরেও তারা কিন্তু মাঠ ছেড়ে যায়নি, তারা শেষ ফলাফল দেখে তারপরে গেছে। তো দেশবাসীর জন্যই আমরা জিততে পারছি, নাহলে জিততে পারতাম না। সেই আন্ডার 19-এ আসলে আপনি প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, এবং যখন আপনি কাপটা নিয়ে মায়ের কাছে প্রথম গেলেন, কি বলেছিল মা, বা বাবা মায়ের সাথে সেই মুহূর্তটা আসলে একটু জানতে চাইবো।
বাবা মা মাঠে আসছে তো বাবা মাকে জড়ায় ধরছি, তারপরে বাবা মার সাথে কথাই বলতে পারি নাই। তখন হচ্ছে শুধু সবাই আসে জিজ্ঞেস করছে যে ওই সময় কি হয়েছিল, রেফারি কি বলেছিল, একই কথা বলতে বলতে অনেক সময় লেগে গেছিল। তো বাবা মার সাথে এভাবে কথা হয় নাই। পরের দিন যখন হোটেল থেকে আসার পরে বাবা মা গেছিল ফেডারেশনে আমার সাথে দেখা করতে, তখনই কথা হয়েছিল যে বাবা মা ওই দিন আবার হচ্ছে আমার একটা মামার বিয়ে ছিল, গায়ে হলুদ ছিল। তো আমার বাবা মা এখান থেকে আমার খেলা শেষ করে মামার গায়ে হলুদে যাবে, কিন্তু খেলা শেষ হতে তো 10টা-11টার বেশি বেজে গেছে, তাই যাইতে পারে না। আমরা এই বিষয়ে আরো অনেক কথা বলবো। আমরা আপনার বিকেএসপির জীবন নিয়ে কথা বলবো, আমরা জাতীয় ফুটবলের অনেক বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের সাথে আছেন সাউথজয়ী ফুটবলার আফিদা খন্দকার। আমাদের আজকের আলোচনার বিষয় ক্রীড়াঙ্গনে অদম্য নারী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে। যখন আপনারা সাফ জয় করে শিরোপাটা নিয়ে গেলেন প্রধান উপদেষ্টার কাছে, সেই মুহূর্তটা নিয়ে একটু জানতে চাই, কেমন লাগলো সেই মুহূর্তে? উনি যখন প্রধান উপদেষ্টা হন তো আমাদের ইচ্ছা ছিল যে ওনার সাথে আমরা দেখা করলে খুব ভালো হতো। তো আমরা এটাই কাজে লাগাতে পেরেছি যে আমরা সাফ জিতে আসার পরে ওনার সাথে দেখা করতে পেরেছি। তো আমার খুব ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে দেখা করব, তারপরে আমাদের যারা নতুন উপদেষ্টা হয়েছে তাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। তো এই সাফের মাধ্যমেই হচ্ছে এই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো খুবই ভালো লাগতেছিল ওখানে যাওয়ার পরে। এবং ওখানে যাওয়ার পরে আমি যতদূর শুনেছি যে আপনাদের পক্ষ থেকে একটা এরকম দাবি জানানো হয়েছে, আপনারা চেয়েছেন আসলে যে বার্সেলোনার সাথে আপনারা খেলবেন। এই যে বার্সেলোনার সাথে যদি আপনারা খেলতে পারেন তাহলে তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাবেন? বার্সেলোনাতে হচ্ছে আমাদের এখন যে বিশ্বের সেরা খেলোয়াড় আইতানা বনমাটি, তো তার খেলা দেখা হয়, খুবই ভালো লাগে। তো তাদের সাথে যদি আমরা খেলতে পারি তো আমরা বুঝতে পারবো যে আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় আর আমাদের কতটা আরও উন্নতি করতে হবে আমাদের খেলার। তো এই দিকটা আমরা হচ্ছে, কারণ আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে হচ্ছে বার্সেলোনার ভালো সম্পর্ক আছে, তো এই হিসাবেই হচ্ছে আমাদের দল থেকে চাওয়া হয়েছিল যে বার্সেলোনার সাথে খেলার। এবং যেহেতু বলছিলেন যে বার্সেলোনার কথা, সেক্ষেত্রে জানতে চাইবো যে আপনার প্রিয় খেলোয়াড়কে, ফুটবলে কাকে আপনি আইডল হিসেবে দেখেন? আমি আমার বাবার খেলাকে বেশি পছন্দ করি, আর হচ্ছে আমি নেইমারের খেলা বেশি পছন্দ করি, এই দুইজনের খেলাই। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে যখন আপনি বিকেএসপিতে পড়াশোনা করছিলেন সেই সময়টায় আপনার সবচেয়ে কাছের বন্ধু কে ছিল? বিকেএসপিতে আমি 2016 সালে ভর্তি হই, তারপরের বছর হচ্ছে 2017 সালেও ভর্তি হয় অনেকে। তো তার মধ্যে থেকে আমাদের এখন ফুটবলেরই হচ্ছে শাহেদা আক্তার রিপা, তার সাথে আমার বিকেএসপি থেকেই ভালো সম্পর্ক। তো আমি 16 সালে ভর্তি হই, ও 17 সালে ভর্তি হয়। তারপর থেকে আমরা দুজন একসাথে ক্যাম্পেও আসি একসাথে, কিন্তু ওর 2005 সাল দেয়া আর আমার 2006 সাল দেয়া। তো এর আগে অনেকগুলা খেলা খেলতে পারছি, আমি বয়সের কারণে খেলতে পারি নাই। তো ওখান থেকে হচ্ছে বিকেএসপি থেকে আমার আর ভালো সম্পর্ক, এখনো পর্যন্ত আমরা দুজন একসাথে আছি। আচ্ছা, দুজন যেহেতু এখন পর্যন্ত একসাথে আছেন, এই যে দুজনের এই একসাথে পথ চলার এই সময়টায় কখনো এরকম হয়েছে যে কোনো দুষ্টামি করেছেন যেটার কারণে আসলে বিকেএসপি থেকে আপনাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, বা দুষ্টামি করেছেন কিন্তু ধরা পড়েনি, এরকম কোনো ঘটনা আছে কি? একবার কলেজে হচ্ছে, আমাদের বিকেএসপিতে কলেজই বলে ওখানে, তো কলেজে হচ্ছে স্যার ম্যাডামরা ক্লাস বাদ দিয়ে কোথায় গিয়েছিল, তো ক্যাপ্টেনকে বলেছিল যে হচ্ছে যারা কথা বলবে তাদের নাম লিখতে। এবার আমরা চুপি চুপি করে কথা বলতেছি, এখন ক্যাপ্টেন যে নাম লিখছে এটা আমরা জানি না। পরে স্যারের আসার পরে নামগুলা দিছে, তো স্যার আমাদের ডাইকা বাইরে কান ধরায় দাঁড় করায় রাখছে, তারপরে পুরো কলেজ ঘোরাইছে কান ধরায় দাঁড় করে। সেই সময় কি আপনার বন্ধু, আপনার যে বেস্ট ফ্রেন্ড, তাকেও একই রকম শাস্তি পেতে হয়েছিল? না, ও শাস্তি পায়নি, আমি একাই শুধু শাস্তি পেয়েছিলাম ওই সময়। ও বেঁচে গেছিল। সেই সময় কি ভালো লাগতো যে বন্ধুও যদি আপনার সাথে শাস্তিটা পেত? তো ভালো তো লাগতোই, আমি একা শাস্তি পাবো কেন পাবে না। আর ও মাঝে মধ্যে কি করতো, আমার নামে গিয়ে হচ্ছে সিনিয়র আপুর কাছে মানে উল্টাপাল্টা বলে আসতে, যেন আমি শাস্তি খাই। আচ্ছা, যে সিনিয়র আপুদের কথা যখন আসলোই, কি হয় আসলে যে সিনিয়র আপুরা কি একটু ধমক দেন, নাকি আদরই আসলে বেশি করেন, নাকি পরামর্শও দেন সাথে? সবগুলোই করে। যখন একটু ভুল ত্রুটি হয় তখন সিনিয়র আপুরা তো বকা দিবেই, ভুলগুলো ধরায় দিবেই।
তারপরে আদরও যেভাবে করে পরামর্শ ঠিক তেমনই দেয়, খেলার মাধ্যমে হোক, তারপরে এমনি যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে অবশ্যই তারা ভালো পরামর্শই দেয়, কখনো খারাপ কখনো কিছু বলে না। আমরা আলোচনা করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি। আপনারা পরপর দুবার সাফ জয় করে বাংলাদেশের জন্য কাপ নিয়ে আসলেন। জানতে চাই আসলে যে অনেকগুলো সমস্যাই তো আসলে আছে নারী দলে, তারপরও এই যে পরপর দুবার কাপ নিয়ে আসার পরে কি মনে হচ্ছে যে এখন এই সমস্যাগুলোর কি সমাধান হবে? একদমই সংক্ষেপে জানতে চাইবো। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার আর বর্তমান কিরণ ম্যাডামকেও। ওনারা দুজন না থাকলে হয়তো মহিলা ক্যাম্পটা এত দূর আসতো না, আর আমাদের এই সাফল্যও আসতো না। তাদের জন্যই আমাদের এই সাফল্য। অনেক সমস্যা তারা পার করে এসেছে, এখন নতুন কমিটি এসেছে, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হচ্ছে তারা আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরাও চাই আসলে এই সমস্যার সমাধান হতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ফেমিকা নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।